Hello everyone, welcome to Toppers Group শিক্ষা আশ্রম। জাস্ট দুদিন ধরে তোমরা ওয়েট করছো যে লাইফ সায়েন্সের ক্লাস কেন আসছে না। তো তোমরা দেখেছিলে আমি লাইফ সায়েন্সের ক্লাস করানোর দুদিনই চেষ্টা করেছিলাম, কিন্তু সাউন্ডের ইস্যুর জন্য আমি ক্লাসটা করাতে পারিনি। তো স্যার আজকে আবার সাউন্ড ইস্যু সলভ হয়ে গেল, আজকে ক্লাস করাচ্ছেন, সেটা আবার রেকর্ড ভার্সন। দেখো একদম সাউন্ডের ইস্যু ছিল আমার যেটা সেটআপ আছে মালদাতে বা বেলগড়িয়াতে, তো সেই সেটআপে একটু ইস্যু ছিল, সেই জন্য বাধ্য হয়ে আমি সেগুলো ছেড়ে আমি কল্যাণী হেড অফিসে এসে ভিডিও শুট করছি। আজকের মধ্যে সাউন্ডের ইস্যুটা সলভ হয়ে যাবে, দেন আমার ইয়ে থেকে ক্লাস করাবো। এবার তোমাদের ভালো করে বলে দিই, মন দিয়ে শুনে নাও। আজ থেকে মিডিলে দুদিন ক্লাস সব ছিল, আজ থেকে পুরো ক্লাসগুলো আবার কন্টিনিউ শুরু হচ্ছে, যেখানে রেকর্ড হিসেবে হয়তো আজকে ক্লাস আছে, পরের ক্লাসগুলো লাইভ থাকবে। তবে আজকে আমি রেকর্ড ভার্সন এই জন্য নিয়ে আসলাম, বিশেষ করে যে তোমাদের যেটা সেল বায়োলজি বা কোষ বিদ্যা আমি শুরু করেছিলাম, সেটার একটু পোর্শন বাকি থেকে গেছিল, সেটা আজকে পড়িয়ে দিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে আমরা নেক্সট পোর্শনে নেক্সট দিন থেকে মানে হয়তো আগামীকাল থেকে লাইভ ক্লাসে আমি অন্য চ্যাপ্টার নিয়ে আসবো। সবথেকে মজাদার জিনিস দু তিনটা কথা বলে দিই তোমাদের স্টার্টিং এই, সেগুলো মন দিয়ে শুনে নাও। যারা পেড বেচে ভর্তি হয়েছো, তোমরা যাদেরকে গ্রুপে এড করা হয়নি, গ্রুপে এড করার কাজ চলছে, এড হয়ে যাবে, দু তিন দিন সময় লাগবে, সবাইকে এড করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের প্রপার আমি বলেছিলাম এখন তো 1 ঘন্টা করে ক্লাস হচ্ছে, নেক্সট উইক থেকে যখন পেড বেচের সিস্টেমে মানে সব ক্লাসগুলো যখন প্রাইভেট হয়ে যাবে, তখন সপ্তাহে 3 দিন, ফ্রাইডে, ভালো করে শুনে নাও, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, এই 3 দিন ক্লাস হবে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন ক্লাস হবে রাত্রে 9টার সময়, 9 PM, ঠিক আছে? 9 PM ক্লাস হবে ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন ক্লাস হবে। 3 দিন এটা না যে জুলজি, বোটানি, ফিজিওলজি ওরকম করে ভাগ নেই, আমি এক একটা করে চ্যাপ্টার ধরবো, আর সেটাকে হয়তো একটা ক্লাসে বা দুটো ক্লাসে শেষ হলো। আমি যে প্রথম দিনই তোমাদের বলে দিয়েছিলাম যে টার্গেট অনুযায়ী প্রত্যেক উইকের 2 থেকে 3টে করে চ্যাপ্টারে টার্গেট থাকবে, আস্তে আস্তে করে সেটা আমরা বাড়াবো। আর সবচেয়ে মজাদার জিনিস, রেডি থাকবে 17ই জুন, এখনই বলে দিচ্ছি 17ই জুন রেডি থাকবে। 17ই জুনই পুরো ফিজিওলজির যে 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টারই সেদিনই 10 থেকে 12 ঘন্টা লাইভ ক্লাস দিয়ে পুরো ফিজিওলজিটা আমি কমপ্লিট করার টার্গেট রেখেছি। সেদিন যদি তোমরা সিরিয়াসলি ক্লাসটা করে নাও, তাহলে একদিনে তোমার ফিজিওলজি কমপ্লিট। শুধু কি করতে হবে, আমার ক্লাসটাকে মন দিয়ে যদি করে নাও, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি খুব ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিব, তারপরে আর অসুবিধা হবে না, তারপরে নোট দিয়ে দিব, সেটা ভালো করে পড়ে নিবে। তবে অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা এই ক্লাসটা ওপেন রাখছি, ওপেন করাবো, কিন্তু নোটস তারাই পাবে যারা আমার পেড বেচের স্টুডেন্ট আছো, যারা প্রত্যেকে নোট পাবে। কি কি নোট পাবে? সেই চ্যাপ্টারের উপরে পুরো থিওরিটিক্যাল নোট, বাংলা ইংলিশ ভার্সন দুটোই, 1 নম্বর। দ্বিতীয় পাবে সেই চ্যাপ্টারের উপরে যত ওয়ান লাইনার আছে, সেটা এখন না, সেটা কিছুদিন পর পাবে। তারপরে সেই সমস্ত চ্যাপ্টারের উপরে এমসিকিউ পাবে, ঠিক আছে? যারা পেড বেচের স্টুডেন্ট আছো, কিন্তু ওপেন ওটা ক্লাস সেদিন রাখা হবে, কয়েকদিন ওপেন রেখে তারপরে ওটাকে প্রাইভেট করে দেওয়া হবে, ঠিক আছে? তো শুরু করা যায় আজকে আমাদের ক্লাস। যেন তোমাদের দেখো, যখন দায়িত্ব নিয়েছি আমি টার্গেট রেখেছি আগস্ট মাসের 20-22 তারিখের মধ্যে পুরো জিনিসটাকে কমপ্লিট করার, কিন্তু ভিতর থেকে টার্গেট রেখেছি জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, একটু ম্যারাথন দিয়ে দিয়ে, ঠিক আছে? চিন্তা করতে হবে না, শুধু মন দিয়ে পড়ো, তোমাদের লাইফ সায়েন্সের নজরিয়া চেঞ্জ হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। যারা প্রথম এই ক্লাসটা দেখছো, এর আগের যে আমি 4টা ক্লাস করে রেখেছি কোর্স চ্যাপ্টার থেকে বা সেল চ্যাপ্টার থেকে, সেই ক্লাসগুলো দেখে নাও, তাহলে এই আজকে যেটা পড়াবো সেটা ইজিলি তোমাদের কাছে রেডি হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে দেরি না করে আজকের সেশন শুরু করব, যেটা আমি একটু ব্রিফ আইডিয়া দিচ্ছি, যেগুলো তোমাদেরকে একটু করে আমি বলেছিলাম যে উদ্ভিদ বিদ্যায় বা প্রাণী বিদ্যায় বা জীব জগতের মধ্যে আমরা কোষকে মূলত দুটো ভাগে ভাগ করেছিলাম, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়াস সুগঠিত নয় কিন্তু ডিএনএ আছে, ডিএনএ নেকেট অবস্থায় আছে। আর দেখেছিলাম ইউক্যারিওটিক কোষ, যেখানে নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াসের সাথে সাথে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে। এবার সেগুলো দেখার সাথে আমরা ইউক্যারিওটিক কোষের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে ডিফারেন্সটা দেখেছিলাম। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে ডিফারেন্স যেটা মূলত ছিল, উদ্ভিদ কোষে ছিল সেল ওয়াল বা কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে ছিল প্লাস্টিড, উদ্ভিদ কোষে ছিল ভেকুওল বা গহ্বর, আর প্রাণী কোষে যেটা এক্সট্রা ছিল সেটা ছিল লাইসোজোম, সেন্ট্রোজোম, যেটা উদ্ভিদ কোষে অ্যাবসেন্ট ছিল।
এবার উদ্ভিদ কোষ প্রাণী কোষের আমরা ডিফারেন্সটা দেখার সাথে সাথে আমরা পড়েছিলাম যে সেল ওয়াল থেকে গল্প শুরু করেছিলাম, সেল ওয়াল, সেল মেমব্রেন, তারপরে কোষের ভেতরে প্রবেশ করলাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর আমরা পড়লাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইভাবে করে আমরা দেখিয়েছিলাম, মনে আছে? নিউক্লিয়াস, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে গোলগি বডি, গোলগি বডি, তারপরে হচ্ছে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, আর উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড। ঠিক আছে, তো আমরা এখন অব্দি আলোচনা করে নিয়েছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, তারপরে গোলগি বডি। ঠিক আছে, এগুলো আলোচনা করে নিয়েছি। আমরা এবার আলোচনা করব লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ভেকুওল আর সাইটোস্কেলেটাল এলিমেন্ট। ফটাফট একদম 5-6টা জিনিস আছে, আমরা বেশিক্ষণ সময় নেব না, ফটাফট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আজকে এটা কমপ্লিট করে দিব, যেগুলো ইম্পর্টেন্ট, যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো এবার লাইসোজোম পড়তে গিয়ে আমরা এর আগের দিন অবধি দেখেছিলাম, যদি লাইসোজোমের কথা বলি ভালো করে শুনে নাও, লাইসোজোম কিভাবে তৈরি হয় সেটা বলেছিলাম। তার আগে তোমাকে মাথায় রাখতে হবে লাইসোজোম হচ্ছে একটা সিঙ্গেল মেমব্রেন। লাইসোজোমে সিঙ্গেল মেমব্রেন আছে, যেটাকে বলা হয় এক পর্দা বেষ্টিত মেমব্রেন। ঠিক আছে, এক পর্দা বেষ্টিত মেমব্রেন, প্রথমে আমরা এটা লাইসোজোমের ব্যাপারে দেখলাম। দ্বিতীয় হচ্ছে লাইসোজোম কে আমরা আত্মঘাতী থলি বলি, এটা সকলে জানো। কেন আত্মঘাতী থলি বলি আমি এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম, ওটাকে আর রিপিট করছি না। লাইসোজোম সবচেয়ে বেশি পাওয়া যায়, লাইসোজোম সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? সবচেয়ে বেশি পাওয়া যায় এটা ডাব্লিউবিসি আর কুফার কোষে। ডাব্লিউবিসি আর কুফার কোষে, এই দুটো মানে দু জায়গায় সবচেয়ে বেশি লাইসোজোম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় জিনিস আমরা এটা জানলাম লাইসোজোমের ব্যাপারে। এবার লাইসোজোমের ক্ষেত্রে এটাকে আমরা আত্মঘাতী থলি বলি, এটা বলার কোনো ব্যাপার নেই। আত্মঘাতী থলি কেন বলা হয় সেটা এর আগের দিন বলেছিলাম, যে লাইসোজোম যখন তৈরি হয়, তো প্রাইমারি লাইসোজোম যে অবস্থায় প্রথমে তৈরি হয়ে আসে, এর ভেতরে প্রচুর উৎসেচক এনজাইম থাকে, আর সেই এনজাইম গুলোর সাহায্যে লাইসোজোম ইন্ট্রাসেলুলার ডাইজেশন করে, মানে কোষের ভেতরের যত জিনিস আছে, আবর্জনা, যত ফালতু জিনিস আছে, যেগুলো মানে ওয়েস্টেজ জিনিস আছে, সেগুলোকে খেয়ে একদম পেট ফুলিয়ে নেয়। তখন লাইসোজোম আর হাঁটতে পারে না, অবস্থা খারাপ, তখন লাইসোজোম এসে অ্যাটাক করে দেয় মাইটোকন্ড্রিয়াকে, আর মাইটোকন্ড্রিয়াকে নিয়ে বুম করে বাস্ট হয়ে যায়, মানে সুসাইড করে নিল। এটা রেয়ার হয়, সবসময় হয় না। তো সেই জন্য আত্মঘাতী থলি বলা হয়। এই আত্মঘাতী থলির অন্যতম কারণ কি? এনজাইম, উৎসেচক। এনজাইম বা উৎসেচক আছে কার মধ্যে? লাইসোজোমের মধ্যে এনজাইম বা উৎসেচক আছে। এবার এই এনজাইম বা উৎসেচক থেকে কোশ্চেন এসেছিল, আমি যে পিডিএফটা দেবো সেই নোটের মধ্যে খুব সুন্দর করে ডায়াগ্রাম করে কোন কোন উৎসেচক আছে, সেই উৎসেচক গুলোর কি কি ফাংশন আছে সবকিছু দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমাদের শুধু মাথায় রাখতে হবে এখানে কিছু এনজাইম আছে, যেমন নিউক্লিয়েজ এনজাইম, যেমন হচ্ছে ডিএনএ, আরএনএ। তারপরে হচ্ছে প্রোটিয়েজ এনজাইম, যেটা প্রোটিনকে ডাইজেস্ট করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটেজ, যেমন কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। কোন কোন টাইপের ডাইজেস্ট করে আমি নোটে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি কি বললাম, আর দেখো নোটে অনেকটা আরেকটু ডিটেলসে দেওয়া আছে, আমি একদম এমন ভাবে পড়িয়ে দিব, কনসাইজ ওয়েতে দেখিয়ে দিব, তোমরা কি করবে, সুন্দর করে আমার মতো করে খাতায় লেখার চেষ্টা করবে, রাফলি লেখার চেষ্টা করবে। তারপরে এই জিনিসটা আমি নোট আকারে দিয়ে দিব, নোটে আরেকটু ডিটেলসে দেওয়া আছে, তোমার ইচ্ছা হলে তুমি ওখান থেকেও আরেকটু এক্সট্রা ভাবে পড়ে নিতে পারো। তবে এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্বোহাইড্রেটেজ। তারপরে হচ্ছে লাইপেজ, এই এনজাইম কি করে, যেগুলো ফেট জাতীয় খাদ্য আছে সেগুলোকে ডাইজেস্ট করে, লাইপেজ। ঠিক আছে, এগুলো এনজাইম আছে এর মধ্যে। দ্বিতীয় হচ্ছে লাইসোজোমের টাইপস। আমরা দেখব লাইসোজোমের মেইনলি দুটো টাইপস কে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ লাইসোজোম। দেখো প্রাইমারি লাইসোজোম বা প্রাথমিক লাইসোজোম কোনটা? যখন একটা শিশু জন্মগ্রহণ করে তার সেটা প্রাথমিক স্টেপ থাকে, তারপরে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর পর শিশুটা আস্তে আস্তে বড় হয়, তার সেটা সেকেন্ডারি স্টেপ আসে। ঠিক সেইভাবে
যে যখন লাইসোজোম তৈরি হয়, এই লাইসোজোমের কি আছে, লাইসোজোমের এটা প্রাথমিক স্টেপ আছে যার মধ্যে কিছু এনজাইম, হালকা এনজাইম আছে। প্রাথমিক স্টেজ, সবেই জন্ম করেছে, ও কি ইন্ট্রাসেলুলার ডাইজেশন করবে, কি ডাইজেশনের কাজ করবে, করতে তো পারবে না। তো সেই জন্য এখানে প্রাথমিক লাইসোজোম ডাইজেশন করতে পারে না। সেকেন্ডারি যে লাইসোজোম, যেটা একটু ইভলভ হয়ে যায়, তখন এর মধ্যে পুরো এনজাইম আসে, আর এই এনজাইম বিভিন্ন এন্ডোজোম তারপরে হচ্ছে ফ্যাক্টোজোম, এগুলোর সাথে মিশে টোটাল সেকেন্ডারি এনজাইম তৈরি করে, যে সেকেন্ডারি এনজাইমের কাজ হচ্ছে কি, ইন্ট্রাসেলুলার ডাইজেশন করা। ঠিক আছে, তো সেকেন্ডারি লাইসোজোমেরই কাজ হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন করা, যেগুলো বিভিন্ন এন্ডোজোম ফ্যাক্টোজোমের সাথে মিশে ইন্ট্রাসেলুলার ডাইজেশনকে কমপ্লিট করে। ইন্ট্রাসেলুলার ডাইজেশন মানে অন্তঃকোষীয় পরিপাক, কোষের মধ্যে কোষ মধ্যস্থ যে ডাইজেশন গুলো আছে সেগুলো করে কে এই লাইসোজোম। ঠিক আছে, যেমন তোমাকে এক্সাম্পল দিই, যদি এক্সাম্পল হিসাবে ভাবো, যেমন ফুড গহ্বর, ফুড ভ্যাকুওল, যেমন এমিবা যেমন ফুড ভ্যাকুওল তৈরি করে কিভাবে, যেমন এর ফুড ভ্যাকুওল। ঠিক আছে, ফুড ভ্যাকুওল কি, যেমন ধরে নাও এমিবা আছে, এখানে খাদ্য আছে, এমিবা কি করলো, এইভাবে করে নিজের এনগালফ করে নিল, নিজের মধ্যে নিয়ে নিল, এভাবে ঢুকিয়ে নিল, এটাকে ফুড, এই যে ঢুকিয়ে নেওয়ার পর এটা ফুড ভ্যাকুওল তৈরি হয়। এই ফুড ভ্যাকুওলকে ডাইজেস্ট করার কাজ করে কে, লাইসোজোম। দ্বিতীয় হচ্ছে ম্যাক্রোফেজ পদ্ধতিতে যে ডাইজেশন হয়, সেগুলো ডাইজেশনকে হেল্প করে কে, লাইসোজোম। তৃতীয় হচ্ছে যেগুলো ওল্ড অর্গানাল আছে সেগুলোকে রিসাইক্লিং করার কাজও করে কে, লাইসোজোম। রিসাইক্লিং করে ওল্ড অর্গানাল, এই যে এক্সাম্পল দিলাম, এখানে ভাই মাইটোকন্ড্রিয়া ছিল, মাইটোকন্ড্রিয়াকে বললো চলো আমি তোমাকে নিয়ে উপরে উঠে যাই, বা ওর অর্গানালে কোনো নিস্তেজ হয়ে গেছে, সেগুলোকে রিসাইক্লিং করার কাজ লাইসোজোমের করে। বাস, এর বেশি তোমাকে মাথায় রাখতে হবে না লাইসোজোমের ব্যাপারে। নোটসে একটু বেশি আছে দু একটা জিনিস, সেগুলো একটু দেখে নিবে, কিন্তু এর বেশি কিছু রাখতে হবে না। তাহলে আমরা কি দেখলাম, ভালো করে এদিকে দেখো। আরে তুমি শিক্ষক হবে, ঠিক আছে, কালকে গিয়ে শিক্ষক হবে, আজকেই ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে হাইকোর্টে কোন রকমের বাধা নেই। এই যে নতুন নোটিফিকেশন আসছে, এই নিয়ে হাইকোর্টের কোনো বাধা থাকছে না, বাধাহীন ভাবে এটা পরীক্ষা হবে। তো সে ভাবছো কেন, সিরিয়াস হয়ে যাও, সময় নেই আর। ঠিক আছে, বিন্দাস এইভাবে পড়ো। তোমাকে লাইফ সায়েন্সে রেডি করানোর দায়িত্ব হচ্ছে আমার, টিএস খান স্যারের। কিভাবে রেডি করতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদেরকে। যখন ফটোসিনথেসিস পড়াবো, তোমরা জানোই না স্ট্রোমাটা কি, তোমরা জানোই না PS2 PS1 কি, তোমরা জানোই না কিভাবে থাইলাকয়েড তৈরি হয়, কিভাবে স্ট্রোমা কোথায় থাকে, স্ট্রোমাটা কি, বা কোথায় ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে কিভাবে কোথায় ডার্ক রিঅ্যাকশন কোথায় লাইট রিঅ্যাকশন হচ্ছে, C3 সাইকেল কি বা কেলভিন সাইকেল কি, C4 উদ্ভিদ কি বা C3 উদ্ভিদ কি, রুবি স্কোর কি রোল আছে, এই সমস্ত একটা ভাইটাল জায়গা। তারপরে আমরা একদম পুরো ফিজিওলজি 17 তারিখ নিয়ে আসছি, টানা 10 থেকে 12 ঘন্টা একদম ম্যারাথন ক্লাস, পৃথিবীর সব কাজ ছেড়ে দিবে সেদিন। যদি নিজের তন মন দিয়ে ওই 10-12 ঘন্টা থেকে যাও, তোমাকে একদিনে তোমার 10 থেকে 12 ঘন্টা সময় যাবে, কিন্তু একদিনে তোমার পুরো ফিজিওলজি রেডি হয়ে যাবে, এটা গ্যারান্টি হচ্ছে আমার, আর খুব ভালো করে হবে। বুঝতে পারলে তো? এই জায়গায় তাহলে আমরা এই জিনিসটাকে দেখে নিলাম। আমি যে যে পয়েন্ট বললাম একটা রিকল দিচ্ছি, জাস্ট একটু শোনো ভালো করে মন দিয়ে। আমরা পড়লাম লাইসোজোম, এর আগের দিন ঘটনা শুনিয়েছিলাম, লাইসোজোম তৈরি হয় রাইবোজোমের আদি রূপ, মানে রাইবোজোম পেপটাইড চেনে ভেঙে যায়, সেই পেপটাইড চেন যখন গোলগি বডি হয়ে ভেসিকল আকারে বেরোয়, সেইভাবে লাইসোজোমের তৈরি হয়। এখান থেকে দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন, এটা সবাই জানে, একক পর্দা বেষ্টিত। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি লাইসোজোমের সংখ্যা থাকে কোথায়, WBC আর কুফার কোষে। দ্বিতীয় পয়েন্ট বললাম। তৃতীয়, একে আমরা আত্মঘাতী থলি কেন বলি, তোমরা তো জানো আত্মঘাতী থলি বলি, সুসাইডাল বেগ, কিন্তু কেন বলি সেটা জানো না, সেটা এর আগের দিন আমি গল্প শুনিয়েছিলাম। থার্ড হচ্ছে এর মধ্যে কিছু এনজাইম থাকে যেগুলো ইন্টারসেলুলার ডাইজেশনে হেল্প করে, যেমন হচ্ছে নিউক্লিয়াস, DNA, RNA, তারপর হচ্ছে প্রোটিয়েজ, প্রোটিনকে ডাইজেস্ট করে, কার্বোহাইড্রেটকে ডাইজেশন করে, লাইপেজ, ফ্যাট জাতীয় খাদ্যকে ডাইজেশন করে। এবার লাইসোজোমের টাইপস এর মধ্যে প্রাইমারি লাইসোজোম আর সেকেন্ডারি লাইসোজোম, সেটা জন্মের উপর ভিত্তি করে বা ডেভেলপমেন্টের উপর ভিত্তি করেই আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
প্রাইমারি লাইসোজোমের কাছে সেই রকম পাওয়ার থাকে না বলে প্রাইমারি লাইসোজোম ডাইজেশন করতে পারে না, কিন্তু সেকেন্ডারি লাইসোজোমের ক্ষেত্রে এন্ডোজোম ফ্যাক্টোজোমের সাথে মিলে সে ডাইজেশনের কাজ কমপ্লিট করে আর একটা কমপ্লিট প্রসিডিওর চালায়। ঠিক আছে, তারপরে আমরা বললাম যে লাইসোজোমের দ্বিতীয় পয়েন্ট কি বললাম, যে তিন টাইপের ডাইজেশনের ক্ষেত্রে হয়, যেমন ফুড ভ্যাকিউল ম্যাক্রোফেজ ভাবে যেভাবে ডাইজেশন হয় সেটাকে কমপ্লিট করে, আর বিভিন্ন ওল্ড অর্গানেলকে রিসাইক্লিং করে, বাস হয়ে গেল। আরে কিছুই করতে হবে না, শুধু মন দিয়ে একবার ক্লাসটা করে নিতে হবে, তোমাকে পড়ারও দরকার নেই। ঠিক আছে, চলো এবার আসি নেক্সট ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে দেখছো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার আমাদেরকে এক এক করে প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো মাইটোকন্ড্রিয়ার এইভাবে স্ট্রাকচার হয়। ঠিক আছে, এবার প্রথম যেটা জিনিস তোমাকে এখানে মাথায় রাখতে হবে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া প্রথমে হচ্ছে স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচার বা গঠনের মধ্যে মেনলি এই যে দুটো পর্দা আছে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত। ঠিক আছে, দ্বিপর্দা বেষ্টিত ডাবল মেমব্রেন আছে এটা। দ্বিতীয় হচ্ছে এই দ্বিপর্দার মধ্যে কি নিয়ে তৈরি, এই পর্দাটা কি নিয়ে তৈরি সেটা আমি আগের দিনই বলেছিলাম, যে যত মেমব্রেন আছে সব মেমব্রেনই হচ্ছে প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি। তবে পরীক্ষাতে আসে এই লিপিডের মধ্যে মেনলি আমরা কি কি পাই, যেমন হচ্ছে গ্লিসারাইড, তারপরে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এগুলো আমরা এর মধ্যে পাই। ঠিক আছে, লিপিডের মধ্যে এগুলো থাকে। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠনগত বিভাগ। এই গঠনগত বিভাগ যেটা আছে, এই গঠনগত বিভাগ হচ্ছে মেনলি দু টাইপের। একটা হচ্ছে পর্দাযুক্ত আচ্ছাদন, ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স বা যেটাকে আমরা ধাত্র বলবো। ঠিক আছে, এবার তোমরা একটু স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচার হচ্ছে এখানে দেখো এই যে পর্দাটা আছে, এই পর্দাটা হচ্ছে কি দ্বিপর্দা বেষ্টিত পর্দাযুক্ত আচ্ছাদন, যার মধ্যে বাইরেরটাকে বলা হয় বহিঃপর্দা আর ভেতরকে বলা হয় অন্তঃপর্দা। ঠিক আছে, তো এই দুটো পর্দার মধ্যে তোমরা দেখতে পাবে দুটো অংশ, একটা হচ্ছে বহিঃপর্দা আর একটা হচ্ছে অন্তঃপর্দা। পরীক্ষাতে খুব আসে এই বহিঃপর্দার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কিসের থাকে, সেটা থাকে লিপিডের পার্সেন্টেজ বেশি থাকে। আর অন্তঃপর্দায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকে প্রোটিনের। অন্তঃপর্দায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকে প্রোটিনের। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে এই বহিঃপর্দা তো আছে, তার সাথে অন্তঃপর্দায় মাথায় রাখবে অন্তঃপর্দার মধ্যে একটা কৃষ্টি দেখা যায়। কৃষ্টি এই 2016 সালে এটা কোশ্চেন এসেছিল। এই যে এইভাবে যে তির্যক ভাবে জিনিস আকারটা বেরিয়ে গেছে বাইরের দিকে, এটাকে কৃষ্টি বলা হয়। ঠিক আছে, তো এই কৃষ্টি কোথায়, অন্তঃপর্দার সাথে জড়িত। এবার যেহেতু অন্তঃপর্দার সাথে জড়িত, তো অন্তঃপর্দায় সবচেয়ে বেশি কি আছে, সবচেয়ে বেশি প্রোটিন আছে। তো অন্তঃপর্দায় যেহেতু প্রোটিন আছে, তো কৃষ্টিতেও প্রোটিনের পার্সেন্টেজ বেশি। ঠিক আছে, এবার আসি এই ধাত্র বা ম্যাট্রিক্স। এই ধাত্র বা ম্যাট্রিক্সেই সমস্ত খেলা হয়। এই ধাত্র বা ম্যাট্রিক্সে প্রায় 70% উৎসেচক, পুরো কোষের প্রায় 70% উৎসেচক এই ম্যাট্রিক্স বা ধাত্রতে আছে। যে ম্যাট্রিক্স বা ধাত্র এই 70% উৎসেচকের সহায়তায় কি করে ক্রেবস সাইকেলকে কমপ্লিট করে। ক্রেবস সাইকেল যেটা হচ্ছে শোষণ পদ্ধতির সমস্ত ক্রিয়াকলাপ এই ধাত্রের মধ্যেই হয়ে থাকে। এবার এই শোষণ পদ্ধতির মাধ্যমে এখানে এটিপি প্লাস হচ্ছে অক্সিজেন, এই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এটা আমরা ভালো করে জানি। দ্বিতীয় হচ্ছে এই ম্যাট্রিক্স বা ধাত্রের মধ্যে ডিএনএ আছে, যেটা নিজের পার্সোনাল ডিএনএ। মাইটোকন্ড্রিয়া কারো উপর ডিপেন্ড করে না, ওর নিজের পার্সোনাল ডিএনএ আছে। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে পার্সোনাল রাইবোজোম আছে, যেটা 70S প্রকৃতির রাইবোজোম। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো ডিএনএ আর রাইবোজোম থাকার জন্য এটা হয়ে গেল একটা অটো সেমি অর্গানেল, যে নিজের কাজ নিজে করতে স্বনির্ভর,
কারোর উপর ডিপেন্ড করতে হয় না, নিজের কাজ নিজেই সম্পূর্ণ ভালো করে কমপ্লিট করতে পারে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো এবার এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা এই দুটো স্ট্রাকচার যেটা তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। এবার শ্বসন পদ্ধতি জিনিসটা কি, ঠিক আছে, এখন সেই জিনিসটা বুঝে লাভ নেই, কারণ শ্বসন জিনিসটা কমপ্লিট আলাদা একটা চ্যাপ্টার আছে, রেসপিরেশন। তো এই শ্বসন কমপ্লিট জিনিসটা যেটা আমাদেরকে এটিপি বা কার্বন ডাইঅক্সাইড পাই, এখানে এনার্জি তৈরি হয়। ঠিক আছে, এই এটিপি থেকে এনার্জি ফরমেশন হয়, সেই জন্য এটাকে এনার্জি কারেন্সি বা শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এটা ছোটবেলা থেকে তোমরা ভালো করেই জানো। ঠিক আছে, এবার মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, এটা মাথায় রাখবে, সেকেন্ড লার্জেস্ট অর্গানেল। সেকেন্ড লার্জেস্ট অর্গানেল। তাহলে প্রথম লার্জেস্ট অর্গানেল কি আছে? প্রথম লার্জেস্ট অর্গানেল আছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আমাদেরকে জাস্ট কি কি মাথায় রাখতে হবে, জাস্ট কয়েকটা পয়েন্ট। স্ট্রাকচার হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত, যেটা মেইনলি প্রোটিন আর লিপিড নিয়ে গঠিত। এই লিপিডের মধ্যে গ্লাইসিরাইড আর ট্রাইগ্লিসারাইড ইত্যাদি পাওয়া যায়, কোলেস্ট্রল পাওয়া যায়। গঠনগত বিভাগ পর্দাযুক্ত আচ্ছাদন আর ম্যাট্রিক্স। পর্দার হচ্ছে দুটো ভাগ, একটা অন্ত একটা বহি। পরীক্ষাতে আসবে বহি পর্দায় সবচেয়ে বেশি কোয়ান্টিটি কিসের আছে, সেটা হচ্ছে লিপিড। আর অন্ত পর্দায় সবচেয়ে বেশি আছে প্রোটিন, যেখানে আমরা ক্রিস্টি দেখতে পাই। তারপরে ম্যাট্রিক্সের মধ্যে প্রায় 70% উৎসেচক আছে। তার সাথে সাথে এই উৎসেচক গুলোই ক্রেবস সাইকেল বা শোষণ পদ্ধতিতে হেল্প করে থাকে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। বাস, তারপরে আমরা এটা সেকেন্ড লার্জেস্ট অর্গানেল এটার ব্যাপারে জানলাম, আর তার সাথে এর পার্সোনাল ডিএনএ আর 70S প্রকৃতির রাইবোজোম আছে। ঠিক আছে, এবার আসি নেক্সট ইম্পর্টেন্ট জায়গা। সেই ইম্পর্টেন্ট জায়গা কি, ভালো করে দেখবে যে উদ্ভিদ কোষে, ঠিক আছে, এইভাবে উদ্ভিদ কোষ আমরা আসলাম প্লান্ট সেল। এই প্লান্ট সেলের ক্ষেত্রে যদি আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে দেখি, তো এইভাবে একটা পুরো গহ্বর থাকে, বা যেটাকে আমরা ভ্যাকুওল বলি। ঠিক আছে, যেটা প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে এইভাবে ভ্যাকুওল থাকে। ঠিক আছে, এই ভ্যাকুওলের মধ্যে আমরা ভ্যাকুওলের ব্যাপারে যদি পড়ি, ভ্যাকুওল বা গহ্বর যেটা সাধারণত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে নায়ের সমান। প্রাণী কোষে থাকে না এটা আমরা বলতেই পারি, উদ্ভিদ কোষে অনেকটা বড় জায়গা নিয়ে ভ্যাকুওলটা থাকে। তাহলে স্যার এই ভ্যাকুওলটা অবশ্যই মেমব্রেন যুক্ত, ঠিক আছে, পর্দা যুক্ত। এক নম্বর মেমব্রেন যুক্ত। দ্বিতীয় হচ্ছে এই ভ্যাকুওলের কাজ কি। এই ভ্যাকুওল হচ্ছে একটা জিনিসকে বলা হয় শেপ, তোমরা হয়তো নাম শুনোনি, শেপ। শেপ জিনিসটা কি, যেগুলো কোষের মধ্যে ওয়েস্টেজ থাকবে, প্লাস কোষের বাইরে ভেতরে লবণ থাকবে, তারপরে ধরে নাও বিভিন্ন বজ্র পদার্থগুলো থাকবে, ঠিক আছে, তারপরে ওয়াটার থাকবে। এগুলো সবকিছুই এসে এই ভ্যাকুওলকে একসাথে, যেগুলোকে ওয়েস্টেজ, সোল্ট, বর্জ্য পদার্থ, ওয়াটার, এগুলো যেগুলো একটু বেশি পরিমাণে থাকে, সেগুলোকে এক কথায় বলা হয় শেপ। ঠিক আছে, এই শেপটা এসে ভ্যাকুওলে এসে জমা থাকে। এবার এই ভ্যাকুওল গুলো হচ্ছে টোটাল তিন টাইপের ভ্যাকুওল আমরা উদ্ভিদ কোষ বা বিভিন্ন ভ্যাকুওল হিসাবে দেখতে পাই। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল, তারপরে হচ্ছে ফুড ভ্যাকুওল, আরেকটা হচ্ছে সেপ ভ্যাকুওল। ঠিক আছে, ফুড ভ্যাকুওল যেটা কিছুক্ষণ আগেই পড়ালাম, যে যেভাবে এমিবা কি করে এনগাল পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্য গ্রহণ করার পর সেই খাদ্যটাকে বলা হয় ফুড ভ্যাকুওল, সেভাবে তৈরি হয়, যেটা আমরা বিভিন্ন প্রাণীর মধ্যে দেখতে পাই। তারপরে হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওলের মেন কাজ হচ্ছে কোষের মধ্যে থেকে জলের ও লবণের ভারসাম্য রক্ষা করে, জলের ও লবণের ভারসাম্য রক্ষা করে। কিভাবে, ধরে নাও সাপোজ কোষের মধ্যে এইভাবে ভ্যাকুওল আছে, এবার কোষের মধ্যে ভ্যাকুওল যে আছে ওর মধ্যে জল আছে, আর বাইরে লবণের পরিমাণ বেশি কিন্তু ভেতরে লবণের পরিমাণ কম আছে। তখন দুটো কন্ডিশন দেখা যায়, বাইরের দিকে হাইপারটনিক আর ভেতরের দিকে হাইপোটনিক। তখন হাইপারটনিক থেকে লবণকে নিয়ে এই ভ্যাকুওল আকর্ষণ করে সেখানে জলের মধ্যে নিয়ে আসে, নিজের শরীরের মধ্যে নিয়ে আসে, আর জলগুলোকে বের করে এইভাবে সমতা বজায় রাখে।
সেটা কোন ভ্যাকুয়াল? সেটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। ঠিক আছে, যেটা মেনলি ইউগ্লিনার মধ্যে আমরা দেখতে পাই, ইউগ্লিনার মধ্যে দেখতে পাই। হলো এক নম্বর। তারপর হচ্ছে সেভ ভ্যাকুয়াল। এই সেভ ভ্যাকুয়াল প্লান্ট সেলে দেখতে পাই, প্লান্ট সেলে। ঠিক আছে, এই প্লান্ট সেলে সেভ ভ্যাকুয়াল কি করে? মেনলি আকৃতি প্রদান করে। এইভাবে দেখবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি তুমি দেখো, উদ্ভিদ কোষের ম্যাক্সিমাম এরিয়াটা নিয়ে এইভাবে ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়াল ওর নিজের মধ্যে জল ওয়েস্টেজ গুলোকে এসে জমা করে দেয় বলে ফুলে ফেঁপে থেকে থাকে, তখন সেটা প্লান্ট সেলের একটা পুরোপুরি কমপ্লিট আকৃতি প্রদান করে। আর যদি আকৃতি প্রদান করতে না পারে তখন তো বলে আর কোনো লাভ নেই, ঠিক না? তো সেই জন্য এই আকৃতিকে বলা হয় সেভ ভ্যাকুয়াল, যেটা আমরা প্লান্ট সেলে পেয়ে থাকি। যেটা মেন কাজ হচ্ছে আকৃতি প্রদান করা, আকৃতি প্রদান করা। হলো, তাহলে আমরা এখন অব্দি লাইসোজোম, মাইটোকন্ড্রিয়ার, ভ্যাকুওলের ব্যাপারে দেখলাম। ঠিক আছে, এবার আমরা দেখব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে প্লাস্টিড আর সাইটোস্কেলেটাল এলিমেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা সাইটোস্কেলেটাল এলিমেন্টের ব্যাপারে। ঠিক আছে, আমি যে কোটা কোশ্চেন বলবো ওর মধ্যে থেকেই আসবে, যার মধ্যে একটা কোশ্চেনও 2016 সালে এসেছিল, সেটাও তোমাদেরকে আমি এর আগের দিনই দেখিয়েছিলাম, এখনো বলে দিব। চলো তাহলে এবার আমরা আসি ভ্যাকুওল। তাহলে এখন অব্দি আমরা দেখলাম যে উদ্ভিদ কোষের মধ্যে এক্সট্রা ভাবে যেটা থাকে, যেটা প্রাণী কোষে থাকে না, সেটা হচ্ছে কি? ভ্যাকুওল, তারপরে হচ্ছে প্লাস্টিড, তারপরে হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের ব্যাপার তো আমরা পড়ে নিয়েছি, ভ্যাকুওলও পড়ে নিলাম, এবার দেখবো প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিডের ব্যাপারে মন দিয়ে বুঝবে। এই প্লাস্টিডের সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে ক্লোরোপ্লাস্টের গঠনটা। আর ক্লোরোপ্লাস্টের গঠন আমি বললাম নেক্সট ক্লাস আমি ফটোসিনথেসিসের উপরে করাবো, পুরো ক্লোরোপ্লাস্টের গঠনটা আমি তখন তোমাদেরকে বোঝাবো। ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে পুরো পাতার ছবি দেখিয়ে, পাতা দেখিয়ে, গাছের পাতা দেখিয়ে তোমাদের দেখাবো কোথায় স্টোমাটা আছে, কোথায় মেসোফিল সেল আছে, কোথায় ক্লোরোপ্লাস্ট আছে, পুরো জিনিসটা খালি চোখে দেখতে পাবে, একটা এমন টেকনিক আছে। ঠিক আছে, তাহলে সেখানে আসি আমরা এবার উদ্ভিদ কোষে প্লাস্টিডের ক্ষেত্রে যদি বলি, প্লাস্টিড মেনলি কোথায় কোথায় থাকতে পারে? একটা ধরে নাও গাছ আছে, এইভাবে গাছ আছে, গাছের পাতা আছে, এখানে গাছের ফুল ফল ইত্যাদি আছে, আর গাছের রুট আছে। ঠিক আছে, তাহলে এই প্লাস্টিড আমরা কোথায় কোথায় পাবো? গাছের পাতাতেও পাবো, পাতায় থাকে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এখানে ফুল আর ফল আছে, এটাতে থাকে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, আর এদিকে থাকে কাণ্ডতে, কাণ্ডের নিচে সরি রুটেও থাকে, সেটা থাকে লিউকোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে প্লাস্টিড হচ্ছে মেনলি তিন টাইপের আমরা পাই, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে এই গাছের ছবি যদি তোমরা দেখো, গাছের ছবিতে এই পাতাতে থাকে ক্লোরোপ্লাস্ট, এই ফুল ফল ইত্যাদিতে থাকে ক্রোমোপ্লাস্ট, আর রুটে থাকে লিউকোপ্লাস্ট। ঠিক আছে, যেটা মেনলি স্টোরেজের কাজ করে, খাদ্য স্টোরেজ বা ফুড স্টোরেজের কাজ করে। এবার যদি আমরা বলি মেনলি প্লাস্টিডের ক্ষেত্রে, প্লাস্টিড এবং প্লাস্টিড ডিপেন্ড করে আছে কিসের উপর? বিভিন্ন রঞ্জক বা পিগমেন্টের উপর। রঞ্জক বা পিগমেন্ট, এই পিগমেন্ট কি কি আছে? পিগমেন্ট দুটো আছে, একটা হচ্ছে ক্লোরোফিল, পিগমেন্ট আছে ক্লোরোফিল, আরেকটা হচ্ছে কেরাটিনয়েড, কেরাটিনয়েড। ঠিক আছে, এই কেরাটিনয়েড হচ্ছে দু টাইপের, একটা হচ্ছে কেরোটিন, কেরোটিন, আরেকটা হচ্ছে জেন্থোফিল, জেন্থোফিল। ঠিক আছে, এবারে কেরোটিনের জন্য কি হয়? লাল ও বেগুনি কালার হয়। ঠিক আছে, এক সেকেন্ড, লাল আর কমলা লেবু কালার, কমলা লেবু অরেঞ্জ কালার। ঠিক আছে, অরেঞ্জ কালার ব্র্যাকেটে লিখে দিলাম। ঠিক আছে, কেরোটিনের জন্য। জেন্থোফিলে লিউটিন টাইপের একটা থাকে, লিউটিন, আরেকটা থাকে ফুকোজেনথিন, ফুকোজেনথিন।
ঠিক আছে। লিউটিনের জন্য উদ্ভিদের ফল বলো ফুল বলো যাই বলো সেটা কি হয়, হলুদ কালার হয়, আর ফিউকোজেন্থিনের জন্য ব্রাউন কালার হয়। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে, এটা মাথায় রাখবে। তাহলে এই প্লাস্টিড হচ্ছে মূলত 3 ভাগের, কিন্তু এই প্লাস্টিডের মধ্যেও যে কালার প্রদান করে বা খাদ্য তৈরি করে ইত্যাদি ইত্যাদি যা আছে সেটা নির্ভর করে পিগমেন্ট বা রঞ্জকের উপর। তাহলে পিগমেন্ট বা রঞ্জক হচ্ছে 2 টাইপের আমরা দেখতে পাই উদ্ভিদের মধ্যে, একটা হচ্ছে ক্লোরোফিল, একটা হচ্ছে কেরাটিনয়েড। কেরাটিনয়েডের মধ্যে 2টো ভাগ, একটা হচ্ছে কেরোটিন, একটা হচ্ছে জেন্থোফিল। কেরোটিন যেটা হচ্ছে কেরোটিনের জন্য সেই উদ্ভিদটা লাল বা কমলা লেবু বা অরেঞ্জ কালার হবে, আর জেন্থোফিলের মধ্যে 2টো হয়, একটা লিউটিন যার জন্য হলুদ হয় আর ফিউকোজেন্থিন যার জন্য ব্রাউন হয়। এবার আসি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের কি করে, উদ্ভিদের ফ্লাওয়ার বা ফুল, আর হচ্ছে ফ্রুট বা ফল, এগুলোর মধ্যে কালার প্রদান করে। ঠিক আছে, কালার প্রদান করে বিভিন্ন ফুলের যে কালার হচ্ছে লাল, গোলাপি, হলুদ, তারপরে বিভিন্ন যেমন ম্যাঙ্গোর কালার একটু সবুজ থাকে, তারপর পেকে যাওয়ার পর হলুদ হয়। ঠিক আছে, গাজরের একটু লাল টাইপের কালার থাকে, বেগুনের একটা আলাদা কালার আছে। এই যে কালারফুল তোমরা যে বিভিন্ন শাকসবজি দেখতে পাও বা বিভিন্ন ফল দেখতে পাও, ফ্রুট দেখতে পাও, সেগুলোর জন্য দায়ী হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের বিভিন্ন রঞ্জক পদার্থগুলো, যেগুলো আমি এর আগের ইসে দেখালাম তোমাদের। এই কালার, এই পিগমেন্ট গুলো এর জন্য দায়ী। ঠিক আছে, ক্রোমোপ্লাস্ট। এবার আসি যেটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, ক্লোরোপ্লাস্ট। একটু হালকা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা। দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে মেনলি দ্বিপর্দা বেষ্টিত, এটা পরীক্ষাতে আসে। দ্বিতীয় এর কথা মাথায় রাখতে হবে, এর মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ থাকে। তারপরে এর মধ্যেই থাকে ক্লোরোফিল, এর মধ্যেই থাকে ক্লোরোফিল, যেটা সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে। তুমি যদি একটা পাতা এভাবে দেখো, এই পাতার মধ্যে আছে প্লাস্টিড, এই প্লাস্টিডের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু পুরো লাইট রিঅ্যাকশন আর ডার্ক রিঅ্যাকশন হয়ে থাকে। কিভাবে থেলাকোয়েড, এগুলো বলবো, পরে বলবো। ঠিক আছে, তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, যার উপস্থিতিতে খাদ্য তৈরি হয়। এইটুকু জাস্ট এখানে জেনে রাখো, এই দুটোই পয়েন্ট হচ্ছে ভাইটাল পয়েন্ট। তারপরে হচ্ছে লিউকোপ্লাস্ট। ঠিক আছে, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এবার লিউকোপ্লাস্টের ব্যাপারে আমাদেরকে জানতে হবে যে এখানে মেনলি খাদ্য সঞ্চয় হয়, এখানে মেনলি খাদ্য সঞ্চয় হয়। কিরকম খাদ্য সঞ্চয় হয়, যদি স্টার্চ জাতীয় খাদ্য থাকে তাহলে সেটা এলাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, এলাইওপ্লাস্টে সঞ্চিত থাকে স্টার্চ জাতীয় খাদ্য। তারপরে যদি ওয়েল জাতীয় বা ফেট জাতীয় খাদ্য থাকে সেটা হচ্ছে ইলাইলোপ্লাস্ট, ইলাইলোপ্লাস্ট। এটা হচ্ছে এলাইওপ্লাস্ট, এটা হচ্ছে ইলাইলোপ্লাস্ট। আর যদি প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় হয় সেটা কোথায় হবে, সেটা হচ্ছে এলিউরোপ্লাস্ট, এলিউরোপ্লাস্টে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। ঠিক আছে, এইভাবে করে আমরা প্লাস্টিডের গঠনটা দেখলাম ফটাফট, বেশি সময়। দেখো একদম যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি খুব সুন্দর করে তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে যে নোটটা পাঠাবো সেই নোটে আরেকটু হয়তো এক্সট্রা জিনিস থাকবে। ঠিক আছে, যেগুলো তোমাদের পড়তে হবে। তো ওই যে বললাম, তুমি স্কোর কিভাবে করতে পারবে, তুমি এই ক্লাসটা দেখতে হবে, 1 নম্বর কনসেপ্ট ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে এই পাঠানো নোটটা পড়তে হবে। তৃতীয় হচ্ছে এই চ্যাপ্টারের উপর যেগুলো এমসিকিউ পাঠাবো সেটা পড়তে হবে। 4 নম্বর এই চ্যাপ্টারের উপর যেগুলো আমি ওয়ান লাইনার পাঠাবো, প্রায় সেটা করে পাঠাবো। যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা অবশ্যই সেই জিনিসটা পাবে। 3500 প্লাস কোশ্চেনের পুরো একটা চ্যানেল, ঠিক আছে, 3500 প্লাস কোশ্চেন, সেটাও আমি এখানে কমপ্লিট করাবো, আর সেটা পুরোটাই তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, ওয়ান লাইনার বেস, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ টাইপের। ঠিক আছে, আমি নিজের পুরো বেস্ট দিয়ে পড়াবো। এবার তোমার চাকরি দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা তোমার চেষ্টা আর একটা হচ্ছে সরকারের সদিচ্ছা। এই দুটো জিনিসের উপর তোমার চাকরি নির্ভর করছে। ঠিক আছে, চলো লিউকোপ্লাস্ট হয়ে গেল। তাহলে এখন অব্দি আমরা যদি আমরা বলি
আমরা এখন অবধি আমরা কি কি পড়লাম বাবু? এখন অবধি আজকে আমরা লাইসোজোম পড়লাম, তারপরে মাইটোকন্ড্রিয়া পড়লাম, উদ্ভিদের ক্ষেত্রে ভেকুওল পড়লাম, ঠিক আছে। তারপরে আমাদের সাইটোস্কেলেটাল এলিমেন্ট আর নিউক্লিয়াসের ব্যাপারে আমাদেরকে একটু জানতে হবে। সাইটোস্কেলেটাল এলিমেন্ট একটু ফটাফট করে বলে দিই। সাইটোস্কেলেটন এলিমেন্ট, সাইটোস্কেলেটাল এলিমেন্টের মধ্যে আমরা তিনটে ভাগ পাই। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলোর তোমাদের দরকার পড়বে না, এগুলো দরকারও নেই, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। যেটা পড়বে সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল, এটা মাইক্রোটিউবিউল ফিলামেন্ট যেটা কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। এই মাইক্রোটিউবিউল ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এটা হচ্ছে টিউবিউলিন। টিউবিউলিন, দুটো টিউবিউলিন প্রোটিন থাকে, যেটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। টিউবিউলিন প্রোটিন কিভাবে থাকে? এইভাবে সাজানো থাকে, এইভাবে আলফা, এইভাবে আলফা, এইভাবে করে সাজানো থাকে, ঠিক আছে, এইভাবে করে সাজানো থাকে। ধরে না এখানে এটা বিটা আছে, এখানে বিটা, এখানে বিটা, এখানে বিটা, এখানে বিটা, এখানে বিটা, এইভাবে করে সাজানো থাকে, ঠিক আছে। এইভাবে করে সাজিয়ে এটা তৈরি করে এইভাবে টিউবিউলিন প্রোটিনগুলো একসাথে জড়িত হয়ে তৈরি করে কি? মাইক্রোটিউবিউল। এই টিউবিউলিনের মাইক্রোটিউবিউল থেকেই তৈরি হয়, পরীক্ষাতে আসে। সেটা কি তৈরি আসে? কি আসে? একটা হচ্ছে সিলিয়া এন্ড ফ্লাজেলা, সিলিয়া এন্ড ফ্লাজেলা, আর দ্বিতীয় এখান থেকে তৈরি হয় কি? সেটা হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল এন্ড সেন্ট্রোজোম, ঠিক আছে। তাহলে এখানে সিলিয়া বা ফ্লাজেলার স্ট্রাকচারটা যদি দেখি, সিলিয়া, সিলিয়া মেনলি কিভাবে হয়? এইভাবে দেখতে অনেকটা, এইভাবে 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 স্ট্রাকচার হয়, এইভাবে স্ট্রাকচার হয়। আর একটা হচ্ছে পেরামিসিয়াম, পেরামিসিয়ামের এইভাবে স্ট্রাকচার হয় সিলিয়া, সংখ্যায় অনেকটি থাকে পেরামিসিয়াম আর এটা। তো এবার সিলিয়ার কাজ পরীক্ষাতে আসে। সিলিয়ার কাজ হচ্ছে এটা এইভাবে থাকে, মানে নৌকা দেখেছো, রো নৌকা, একসাথে 10-12 জন মাঝি মিলে এইভাবে খেপে খেপে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই জলের মধ্যেও যদি কিছু থাকে, এখানে কিছু জিনিস থাকে, সেটা সাথে সাথে যাবে। আর পেরামিসিয়ামের ক্ষেত্রে এই সিলিয়ার জন্য পুরো বডিটা সামনে যায়। ভালো ভালো করে বুঝবে ব্যাপারটা। এখানে হচ্ছে রো মেটেরিয়াল গুলো যেগুলো থাকবে সেগুলো এর সিলিয়ার সাথে যায়, আর এখানে পেরামিসিয়ামের ক্ষেত্রে এই সিলিয়ার সাথে পুরো বডিটা যায়, মানে দুটোই ট্রান্সফার হয়। এর বেশি এখান থেকে কিছু মাথায় রাখতে হবে না। তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা, ফ্লাজেলা এইভাবে কোষ আছে, কোষের মধ্যে এইভাবে স্ট্রাকচার আছে, এইভাবে স্ট্রাকচার। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফিলামেন্ট ফ্লাজেলার ক্ষেত্রে। এই ফ্লাজেলার মধ্যে পরীক্ষাতে আসে, এই ফ্লাজেলার মধ্যে এখানে এইভাবে স্ট্রাকচার থাকে, এর ভেতরে থাকে এক্সোনিম, এক্সোনিম, ঠিক আছে, এইভাবে স্ট্রাকচার থাকে। আমি হলুদ কালারে দেখাচ্ছি, এইভাবে এক্সোনিম থাকে। এই এক্সোনিমকে যদি এখান থেকে তুমি কেটে নাও না, প্রস্থ বরাবর কেটে তুমি এইভাবে করে দেখো, তো এক্সোনিমের মধ্যে আমরা কি পাবো? এই যে স্ট্রাকচার, মাইক্রোটিউবুলের স্ট্রাকচারটা ছিল, এই স্ট্রাকচারটা থাকবে। পরীক্ষাতে আসে 9+2 এর অ্যারেঞ্জমেন্টে। কিভাবে 9+2 এর অ্যারেঞ্জমেন্টে? এইভাবে স্ট্রাকচারকে দেখবে, এইভাবে আছে 2 3 4 5 6 7 8 9, এভাবে স্ট্রাকচার থাকে। আর মিডিলে দুটো সেন্ট্রিওল থাকে, মানে টিউবুলিন থাকে, মাইক্রোটিউবুল থাকে। তো এইগুলো এইভাবে করে স্ট্রাকচার গুলো এইভাবে জয়েন থাকে স্পোকের মাধ্যমে, ঠিক আছে। তো সেই জন্য এটা 9টা স্ট্রাকচার আর দুটো এই স্ট্রাকচার, সেই জন্য এটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। 9+2 অ্যারেঞ্জমেন্ট আমরা ফ্লাজেলাটা দেখতে পাই এইটুকু, যেটাকে 9 ডাবলেট আর 2 সিঙ্গলেট এটাকে বলা হয়। 9 ডাবলেট আর 2 সিঙ্গলেট, বাস। আর কিছু এখান থেকে বেশি মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে। এবার ফটাফট জাস্ট লাস্ট অংশতে আমি দেখো একদম যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলোকে আমি খুব সুন্দর করে করে বলে যাচ্ছি। তোমরা শুধু ভালো করে রিভিশন করবে। নেক্সট দিন আমি অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো। আজকে রেকর্ড হিসাবে দিয়ে দিলাম যেন ক্লাসটা অফ না যায়।
সেই জন্য দিলাম। নেক্সট দিন আমি পুরো ফটোসিনথেসিস এর ব্যাপারে দেখাবো। আর অবশ্যই ক্লাস সেকশনে, কমেন্ট সেকশনে জানাবে ক্লাস कैसा लग रहा है तुम लोग को, ঠিক আছে। এবার আসি নিউক্লিয়াস। কোষের ভেতরে আছে এইভাবে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত, এটা আমরা সকলেই জানি। যেটা প্রথমে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন আছে যখন, তো কি নিয়ে তৈরি হবে? সেটা লাইপোপ্রোটিন নিয়ে তৈরি হবে। লাইপোপ্রোটিন নিয়ে তৈরি হবে, বাস, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরে নিউক্লিয়াসের ব্যাপারে তো আমরা পড়বো, জাস্ট একটু স্ট্রাকচারটা জানবো। এর ব্যাপারে আমরা খুব ভালো করে আমাদের পড়তে হবে বংশগতি বা জেনেটিক চ্যাপ্টারে, যখন আমরা পড়বো সেল ডিভিশন চ্যাপ্টারে, এগুলোর ব্যাপারে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। জাস্ট এখন কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। দ্বিতীয় হচ্ছে নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস, ঠিক আছে। এই যে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে আরএনএ থাকে আর প্রোটিন থাকে। আরএনএ আর প্রোটিন থাকে এর মধ্যে, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে। তৃতীয় হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন, এই নিউক্লিয় জালিকা এভাবে আছে। এটা কোষ বিভাজনের সময় কোষটা খুলে যায়, নিউক্লিয়াসটা খুলে যায়, তখন এই নিউক্লিয় জালিকাটা বাইরে বেরোয়। তো যখন এটা খুলে গেল, ধরে না এভাবে আছে, এটা বাইরে থেকে এটা খুলে গেল, তখন এই নিউক্লিয় জালিকাগুলো বাইরে বেরোয়, তখন সেটাকে বলা হয় ক্রোমাটিন, ঠিক আছে। এই ক্রোমাটিন আবার কনডেন্সড হয়ে তৈরি করে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। এই ডিএনএ এর ঘাড়ে চেপে থাকে কি? জিন, যেটা বংশ পরম্পরায় ক্যারেক্টার এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়। তোমার ছেলে লম্বা হবে না বেটে হবে, পাতলা হবে না মোটা হবে, ফর্সা হবে না কেমন হবে, কালো হবে, সেটা ডিপেন্ড করে তোমার জিনের উপরে, ঠিক আছে। আর জিনটা কোথায় আছে? তোমার ডিএনএ তে। ডিএনএ কোথায় আছে? ডিএনএ আছে তোমার কোথায়? এই ক্রোমোজোমে। ক্রোমোজোম আছে কোথায়? ক্রোমাটিন আকারে। ক্রোমাটিন কোথায় থাকে? জালিকা আকারে নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? তোমার কোষে থাকে। আর কোষ কোথায় থাকে? তোমার শরীরে থাকে। তোমার শরীর কোথায় আছে? পৃথিবীর উপরে, ঠিক না? তো এইভাবে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন এখান থেকে আমরা দেখতে পাই, ঠিক আছে। এই ক্রোমাটিন আবার তৈরি হয় হিস্টোন প্রোটিন দিয়ে। এইভাবে করে হিস্টোন প্রোটিন থাকে, এইভাবে করে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। যেখানে হিস্টোন প্রোটিনের সংখ্যা কম, সেটাকে বলা হয় ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন, যেখানে হিস্টোনের পরিমাণ কম, ধরে না এখানে হিস্টোনের পরিমাণ বেশি, সেটাকে বলা হয় হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন, এগুলো আমি খুব সুন্দর করে বোঝাবো। এই পুরো নিউক্লিয় জালিকা থেকেই তো শুরু ক্রোমোজোম চ্যাপ্টার, যেগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে নিউক্লিয় ওলাস। নিউক্লিয় ওলাস, ঠিক আছে। এই নিউক্লিয় ওলাস এখানে আছে ডিপ কালারে। এই নিউক্লিয় ওলাস, যেখানে এই নিউক্লিয় ওলাসটা শুধুমাত্র, সবসময় তুমি দেখতে পাবে না, শুধুমাত্র কোষ বিভাজনের সময় দেখতে পাওয়া যায়। এটা পরীক্ষাতে এসেছিল, কোষ বিভাজনের সময় দেখতে পাওয়া যায় নিউক্লিওলাস। 2010 না 9 সালের এটা একটা ডেফিনেশন ছিল যে নিউক্লিওলাস কি। আমি তোমাদের বললাম না যে আমি 2001 থেকে 2011 অবধি যে 10 বার পরীক্ষা হয়েছে, সেই 10টা পরীক্ষার কোশ্চেনকে আমি দেখেছি কেমন হই পরীক্ষা কোশ্চেন। তো এই নিয়ে এখানকার স্ট্রাকচার এটা আমরা দেখলাম, যেটা ইন ডিটেলসে আমরা জেনেটিক্স চ্যাপ্টারে বা ক্রোমোজোম চ্যাপ্টারে খুব ভালো করে এই জায়গাটা দেখব। এই নিয়ে পুরো চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হলো। আমি বলে দিলাম যে আজকে রেকর্ড হিসাবে থাকলো ক্লাস, আমি শুরুতে রুটিন দিয়ে দিয়েছি, সেই রুটিনটা তো পেড বেচে রুটিন, কিন্তু এই সপ্তাহ পুরোটা ক্লাস হবে রাত্রি 9টার সময়। আমি নেক্সট ক্লাসে তোমাদের নিয়ে আসবো একটা ইম্পর্টেন্ট টপিক, ফটোসিনথেসিস। তারপরে 17 তারিখে ডেট দিলাম, যেখানে সেই দিন যদি তুমি জেগে নিতে পারো 10 থেকে 12 ঘন্টা, তোমার পুরো ফিজিওলজি কমপ্লিট, আর ঝাক্কাস ভাবে কমপ্লিট হবে, এইটুকু গ্যারেন্টি আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে বলছি, খুব ভালো করে রেডি হবে। চলো, খুব ভালো থেকো, চিন্তা করতে হবে না। এবার চলে এসছি, একদম ব্যাক টু ব্যাক ক্লাস হবে এই সপ্তাহে। তারপরের উইক থেকে একদম যেটা পেড বেচে রুটিন সেই হিসেবে ক্লাস হবে, ঠিক আছে। ধন্যবাদ।